টিয়ার শেল, ব্ল্যাকআউট আর হাজারো প্রাণের বিনিময়ে জন্ম নেয়া একটি নতুন অধ্যায় জুলাই। যে জুলাইয়ে বুলেটের শব্দকে ছাপিয়ে গিয়েছিল তরুণের কণ্ঠস্বর, যেখানে রক্তে রাঙানো রাজপথ জন্ম দিয়েছিল এক নতুন বাংলাদেশের। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি সাধারণ ছাত্র আন্দোলন কিভাবে রূপ নিল এক অভূতপূর্ণ গণঅভ্যুত্থানে, কিভাবে দল মত ধর্ম নির্বিশেষে পুরো টেকনাফ থেকে তেঁতুলিয়া এক হয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়া এক জাতির মুক্তির গান গাইল। এই গল্প শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এই গল্প অদম্য সাহসের, অবিশ্বাস্য আত্মত্যাগের আর রক্ত দিয়ে কেনা এক নতুন ভোরের। 16 জুলাই রাতে উনি কিন্তু এক দফার ঘোষণা দেন, হাসিনার শেষটা দেখতে চান, হাসিনার বিদায় ঘণ্টা বাজাতে চেয়েছেন। 9 দফার দিন শেষ, এক দফায় বাংলাদেশ। সেই স্লোগানটার সময় সার্জিস আমাদেরকে বাধা দিয়েছে। হয়তো তাদের কর্মীদের আজকে গুপ্ত বাহিনী বা জামাত ইসলামের বা শিবিরের একটা ফুটেজ দেখাতে বলেন। অনেকে 5 আগস্টের আগে কিভাবে চলতেন আমরা সেটা দেখেছি, এদেশে মানুষ সেটা দেখেছে। জুলাই আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিল এবং সে সময়ে ছাত্ররা এবং রিক্সা চালক থেকে শুরু করে সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আজকে আমরা জানব বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি ভূমিকায় ছিল এই জুলাই আন্দোলনে, এবং আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাই আপনাকে গ্লোবাল টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। আমি বুলবুল হুসাইন। ধন্যবাদ বুলবুল ভাই আপনাকে এবং গ্লোবাল টেলিভিশনকে। জুলাই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের শুরুর দিনগুলো কেমন ছিল? আসলে আমরা একটা গণতান্ত্রিক ছাত্র সংগঠন করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী। আমি ছাত্র রাজনীতি শুরু থেকে গণতান্ত্রিক ছাত্র অধিকারের, বাংলাদেশের প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রত্যেকটি আন্দোলনে আমরা সোচ্চার ছিলাম। 2018 সালে, 17 সালে এবং 18 সালে কোটা সংস্কার আন্দোলন এবং তারই পরবর্তীতে 2024 সালের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সরাসরি জড়িত ছিলাম এবং আমার সংগঠন সরাসরি জড়িত ছিল। শুরুর দিকটা ছিল এমন, আপনি জানেন কোটা সংস্কার আন্দোলনটা যখন শুরু হয়েছিল সেটা প্রথম থেকে ঈদের আগে কিছুদিন শুরু হয়েছিল, জুন মাসে, দেন ঈদের ভ্যাকেশন ছিল। ঈদের পরে এসে জুলাই মাসে থেকে আন্দোলনটা আবার নতুন করে শুরু হয়, যেটাকে আমরা 36 জুলাই বলে থাকি। মানে জুলাইয়ের 1 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত এই 36 জুলাইয়ের যে আন্দোলনটা শুরু হয়েছিল, তখন থেকে আমরা প্রথম দিন যে আন্দোলনটা শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, শাহবাগ অভিমুখে, তখন আমি আমাদের সিনিয়র সংগঠনের আমাদের নেতৃবৃন্দকে বলেছিলাম যে আমরা কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, সেখানে আমাদের অবস্থান কী থাকবে এবং ভূমিকা কী থাকবে। তখন ওনারা আমাদেরকে বলেছিল যে আমরা যারা আন্দোলন করছেন বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ আছে, তোমরা যারা ফিল্ডের থেকে তোমরা আমাদের ওইখানে কারা কারা সম্পৃক্ত এবং কীভাবে তারা কাজ করছে সেই বিষয়টা আমাদেরকে একটু অ্যাকনলেজ করো। পরবর্তীতে আমি আমার দায়িত্ব থেকে 1 জুলাই কিংবা 30 জুন রাত, জুলাইয়ের আগের দিন রাতে আমি আমার সংগঠনের সেক্রেটারি নাসির ভাইয়ের সাথে আমি এই যে পাশেই আপনি রামপুরা ল্যাভিড হসপিটালের নিচে একটা ক্যাফে আছে, ওখানে গিয়ে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে বসছিলাম। তখন ভাই আমাদেরকে নির্দেশনা দিলেন যে তোমরা ফিল্ডে থেকে তোমরা যারা ফ্রন্ট লাইনের আছো তারা শুরুতে সামনে যেও না, আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যারা একদম রেগুলার শিক্ষার্থী তাদেরকে শুরুতে ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকে, তোমরা পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করো। এর পরবর্তী থেকে আমাদের পথ চলা শুরু এবং আমি ব্যক্তিগতভাবে একদম শুরুর দিন থেকেই ওখানে যারা আন্দোলন করছে তাদেরকে বিভিন্ন সময় শুকনা খাবার দেওয়া, পানি দেওয়া, স্যালাইন দিয়ে সাপ্লাই দেওয়া, এবং আমার সাথে আপনাদের গণমাধ্যমের অনেক কর্মীদের সাথে দেখা হতো। আপনাদের গণমাধ্যমে যারা কাজ করছেন তাদের অনেকের সাথে দেখা হয়, যাদের সাথে আমার পরিচিত, তারা আমাদেরকে জিজ্ঞেস করতো ভাই আপনারা কেন ফ্রন্ট লাইনে যাচ্ছেন না। তখন আমরা বললাম যে প্রতিটি আন্দোলনে আপনি দেখবেন যে খুনি হাসিনা সরকার, বিএনপি এবং জামাত জড়িত ভাই, এই ধরনের একটা ট্যাগ দিয়ে প্রতিটি সাধারণ নাগরিকের প্রত্যেকটা আন্দোলনটাকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করতো। সেই প্রেক্ষিতে আমাদের দলের প্রথম দিকে একটা কৌশল ছিল, আমরা যারা মোটামুটি একটু প্রমিনেন্ট ফিগার তারা যেন এই আন্দোলনের প্রথম দিকে এই আন্দোলনটাকে ট্যাগিংয়ের শিকার না হয়, সেদিন থেকে প্রথম দিকে আমাদের এটা একটু কৌশলী ভাব ছিল। এর পরবর্তীতে আপনি জানেন জুলাইয়ের 8 তারিখ আমাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি
এবং সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্রদলের যারা একদম রেগুলার শিক্ষার্থী তারা সরাসরি জড়িত থাকবে এবং এই আন্দোলনে থাকবে। এর পরবর্তীতে জুলাইয়ের 11 তারিখ কিংবা 12 তারিখের দিকে আমাদের একদম পার্টি অফিসে সংবাদ সম্মেলন করে যখন বলা হয়েছে আজকে থেকে আমাদের এই আন্দোলনে সরাসরি সবাই সম্পৃক্ত থাকবে, এরপর থেকে আমরা সামনে যাওয়া শুরু করি। কিন্তু এর বাইরে যে প্রথম দিকে আমরা ছিলাম হচ্ছে এই আন্দোলনে আমরা সাইডে থেকে ব্যাকবেঞ্চে থেকে কাজ করেছিলাম। আপনাদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনটি সরকার পতন আন্দোলনের রূপ নেবে কখনো ভেবেছিলেন কি? আসলে আমরা যেহেতু বিরোধী দলের রাজনীতি করেছিলাম এবং বাংলাদেশের প্রত্যেকটি ভোটাধিকার, বৈষম্য বিরোধী সকল ধরনের বৈষম্য এবং গণতন্ত্রের বাক স্বাধীনতা, আমরা এই আন্দোলনের প্রত্যেকটি আন্দোলনে যেহেতু আমরা সোচ্চার ছিলাম, আমাদের একটা লক্ষ্য ছিল যে অনেকে হয়তো বিশ্বাস করতো না যে খুনি হাসিনার পতন হবে, এটা অনেকেই বিশ্বাস করতো না যেহেতু তারা 17 বছরের মতো ক্ষমতা চলে আসছে। কিন্তু আমাদের লক্ষ্য স্থির ছিল, আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ছিল আমরা খুনি হাসিনার পতন ঘটবে। সেটা 1 দিন পরে হোক, 5 দিন পরে হোক কিংবা 5 বছর পরে হোক, সেটা আমাদের লক্ষ্য ছিল এবং আমাদের এটা দৃঢ় বিশ্বাস ছিল খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাবে এবং তার ক্ষমতার পতন ঘটবেই, এটা আমাদের স্থির ছিল। কিন্তু সেটা যে জুলাই আন্দোলনে হবে এটা প্রথম দিকে আমাদের মধ্যে এই ধরনের ছিল না। জুলাই আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার কি ভূমিকা ছিল আসলে, আর কি দিক নির্দেশনাগুলো ছিল আপনাদের এই আন্দোলন যেন বেগমান হয়? জুলাই আন্দোলনে তারেক রহমানের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটার কথা বলে শেষ করা যাবে না। উনি দিন রাত, আমরা ঘুমাতাম, মাঝে মধ্যে হয়তো রেস্ট নিতাম 2 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু আমাদের কাছে মনে হতো উনি কখনো রেস্ট নেননি, উনি কখনো বিশ্রাম করেননি। কারণ যখনই যেখান থেকে যে প্রান্ত থেকে তাকে নক দিত উনি তখনই সেটার অ্যান্সার রিপ্লাই করতেন। এবং আমাদের দলের যে মূল সমন্বয়ের কাজটা এটা উনিই করেছেন। কারণ আপনি জানেন 18 জুলাইয়ের পর থেকে কিন্তু বাংলাদেশের নেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মিডিয়াতে আমরা যোগাযোগ করতে পারছিলাম না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারছিলাম না। কিন্তু উনি বিদেশের বাইরে থেকে, ওনার ওইখানে নেট চলতো, উনি বিদেশের বাইরে থেকে সব কিছু দেখতেন এবং আমাদের কোথায় কোথায় ল্যাকিংস আছে, কোথায় কোথায় আমাদের শক্তি বাড়াতে হবে সেই দিক নির্দেশনাগুলি উনি তখন দিয়েছিলেন। এবং শুধু এটা না, আমার মনে আছে উনি কোথায় কোন ইউনিয়নের একজন লোক মারা গেছেন তার জানাজার ব্যবস্থা উনি করেছেন লন্ডনে থেকে, এবং একটা জেলার একটা অধীনস্থ উপজেলা ইউনিয়নের কি আহত হয়েছেন সেই ইনফরমেশনটা ওনার কাছে ছিল। এবং সারা বাংলাদেশে কোথায় কখন কি লাগবে উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটা দিয়েছেন। পুরো আন্দোলনের সমন্বয়, এবং আমরা অনেকে হয়তো মাস্টার মাইন্ড দাবি করে, আমরা ওনাকে মাস্টার মাইন্ড বলছি না, কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনের, এই বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা তাদেরকে মূল সমন্বয়কে বলি। কারণ উনি এককভাবে সারা বাংলাদেশে যেভাবে সমন্বয়টা করেছেন এটা এক ধরনের অবিশ্বাস্য, অসম্ভব ছিল, কিন্তু সেটা তিনি ওটাকে সম্ভব করে তুলেছেন। এবং যার অক্লান্ত পরিশ্রমে উনি 20 থেকে 22 ঘন্টা ওভার ফোনে অথবা স্ক্রিনে উনি ছিলেন ডেলি। আমাদের প্রত্যেকটা বিভিন্ন জেলার নেতাকর্মীদের সাথে আমাদের যখন পরবর্তীতে কথা হয় তখন বিভিন্ন জেলার নেতাকর্মীরা আমাদেরকে এই ফিডব্যাকটাই দিয়েছিলেন যে উনাকে যখনই আমরা কোনো মেসেজ পাঠিয়েছি উনি সাথে সাথে সেটা রিপ্লাই দিয়েছেন এবং সাথে সাথে সেখানে সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছেন। কোথায় শক্তি বাড়াতে হবে, কোথায় কি লাগবে, কোথায় কার ট্রিটমেন্টের প্রয়োজন, কোথায় কার অপারেশনের প্রয়োজন, এই পুরো সমন্বয়টা উনি করেছেন। কারণ আমাদের বাংলাদেশের খুনি শেখ হাসিনা যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, সেই নেটওয়ার্ক আমরা তখন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যোগাযোগ যখন করতে পারছিলাম না, আপনি জানেন আমরা ডিরেক্ট নাম্বার ইউজ করলে আমাদের ট্র্যাকিং করে আমাদেরকে তখন অ্যারেস্ট করা হয়েছিল, গণগ্রেপ্তার করা হয়েছিল। তো এই আন্দোলনের মূল সমন্বয়কে আমি মনে করি আমাদের তারেক রহমান, এবং উনি শুধু আমাদের সাথে না, এই বৈষম্য বিরোধী ব্যানারে যারা ছিলেন তাদের সাথে উনি সরাসরি যোগাযোগ করেছেন। আপনি জানেন নূর, রাশেদ, তারা পরবর্তীতে স্বীকার করেছে বিভিন্ন টকশোতে যে আন্দোলনে তাদের সাথেও তারেক রহমান যোগাযোগ কীভাবে সমন্বয় এটা করেছেন।
আসলে এখানে দলমত নির্বিশেষে সবার সঙ্গে দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সাথে উনি কিন্তু যোগাযোগটা করেছেন এবং সেখান থেকে এই আন্দোলনটা ভিন্ন রূপ নেয় এবং উনি সাহস জুগিয়েছেন যে সরকার শেষ, আর ফিরে আসবে না, আমাদেরকে জোরে ধাক্কা দিতে হবে। 16 জুলাই কিন্তু উনি 16 জুলাই রাতে উনি কিন্তু এক দফার ঘোষণা দেন। এর পরবর্তী 18 জুলাই বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর মানুষকে নিয়ে এই আন্দোলনে আহ্বান জানান এবং এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। এবং এর পরবর্তীতে আমরা যখন ওনার সাথে সোশ্যাল মিডিয়াতে ওনাকে আমরা দেখতে পাচ্ছিলাম না, এর পরবর্তীতে উনি সরাসরি ডিরেক্ট নাম্বারে যোগাযোগ করেছেন। একটু জানতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সময় যখন আপনাদেরকে ফোন করতেন এবং বিভিন্ন দিক নির্দেশনাগুলো দিতেন, সেই সময়গুলো আসলে কতটা সাহস যোগাতো এই একটি মাত্র ফোন? আপনি জানেন তারেক রহমান যখন 2001 থেকে 2005 সাল পর্যন্ত উনি যখন দল চালিয়েছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তখন ওনাকে বলা হতো তৃণমূলের নেতা, তারুণ্যের অহংকার তৃণমূলের নেতা বলা হতো। কারণ উনি তৃণমূলের সাথে এত বেশি কানেক্টেড থাকতে পছন্দ করতেন। এই যে প্রত্যেকটা আন্দোলনে, আমাদের গণতান্ত্রিক প্রত্যেকটা আন্দোলনে যারা গুম খুনের শিকার হতো, তাদের পরিবারকে উনি যখন ফোন কল বলতেন, একটা ইউনিয়নের একটা সদস্যকে উনি মাঝে মাঝে ফোন দিতেন, মানে নির্যাতিত নিপীড়িত ফ্যামিলিকে যখন ফোন দিতেন, তখন তারা আবার পুনর্জীবিত, তখন এক ধরনের হতাশা যখন তাদের মধ্যে কাজ করছিল, তখন দেখা যাচ্ছে তারেক রহমানের ফোন কল তাদেরকে আবার নতুন জীবন, নতুন করে লড়াই করার প্রেরণা যোগায়। আমাদের প্রত্যেকটা ফোন কল, আমাদের নেতাদের ফোন কল, আমি প্রথম তারেক রহমানের সাথে কথা বলি 2022 সালে আমার উপর ছাত্রলীগ বর্বরচিত হামলার হওয়ার পরে প্রথম তারেক রহমান আমাকে ফোন দেয়, অন্য একজনের ফোনে আমার সাথে কথা বলে। এইটা আমাকে উনি ফোন দিয়ে বলেছিলেন, তৎকালীন 22 সালের কথা বলছি আমি, ফোন দিয়ে বলেছেন, ইব্রাহিম তুমি কি ভয় পেয়েছো? আমি বললাম না ভাই, আপনি আপনার ফোন কল পাওয়ার পরে আমি আর ভয় পেতে পারি না। এভাবেই জুলাই আগস্ট আন্দোলনে উনি প্রত্যেকটা মানুষ যেখানে যে ইনফরমেশনটা ওনাকে পৌঁছাইতে পারছে বা যে ইনফরমেশন উনি জানতে পেরেছেন, সেখানে উনি ফোন দিয়ে সাহস জুগিয়েছেন, কোথাও সহযোগিতা করেছেন। এটা নতুন করে মানুষকে সাহস যোগায়, নতুন করে যে সংগ্রামকে আরও বেগবান করার জন্য সাহস যোগাইছে। জুলাই আন্দোলনের শেষ প্রেক্ষাপট 5 আগস্ট কিংবা 4 আগস্টের একটু প্রেক্ষাপট যদি একটু বলতেন, সেই সময়ে কি ঘটনাগুলো ছিল? জুলাইয়ের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আবার নতুন করে সংগ্রাম। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এই সময়টা আপনি জানেন, বৈষম্য বিরোধী যারা আন্দোলনটা করেছে, যে ব্যানারগুলো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, পরবর্তী তারা আন্দোলন স্থগিত করে, এক ধরনের কনফিউজড অবস্থা ছিল। সেই সময় আমাদের দল এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াতে খুনি হাসিনার বর্বরচিত হামলার ভিডিও ফুটেজগুলো মানুষকে আবার নতুন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জুগিয়েছিল। তারা হাসিনার শেষটা দেখতে চায়, হাসিনার বিদায় ঘণ্টা বাজাতে চেয়েছিল। 2 আগস্ট আপনি জানেন গণভবন থেকে বলা হয়েছিল যে আলোচনার দরজা খোলা। এত মানুষকে হত্যা করার পরে তারা বলছিল যে আলোচনার দরজা খোলা, এই আন্দোলন এখানেই শেষ করতে হবে, আমরা চাই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আন্দোলনের সমাধান করতে। তখন আমরা 2 আগস্ট এবং 3 আগস্ট আমি একটা স্লোগান দিয়েছিলাম, আলোচনার দিন শেষ, এক দফায় বাংলাদেশ। 9 দফা দিয়েছিল, সেই স্লোগানটা দিয়েছিলাম 9 দফার সময় শেষ, এক দফায় বাংলাদেশ। আমি যখন শহীদ মিনারে এই স্লোগানটা দিয়েছিলাম, তখনও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে অনেক বড় বড় নেতা, তারা এনসিপির অনেক বড় নেতা, অনেকেই এখন এমপি হয়েছেন জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে। তখন সার্জিস, যে এবার ইলেকশনে করেছেন, অনেক বড় বড় বয়ান এখন তৈরি করেন। এই সার্জিস তখন আমি যখন 2 তারিখে এই স্লোগানটা দিচ্ছিলাম, 9 দফার দিন শেষ, এক দফায় বাংলাদেশ, শহীদ মিনারে, তখন সে লোক পাঠিয়ে বলে যে আমরা এখনো এক দফায় আন্দোলনে যাইনি, আমরা সরকার পতন আন্দোলন করছি না। এটা আমি তাকে বলেছিলাম, তোমরা তোমাদের কাজ করো। মানুষ কিন্তু এখন আর এত মানুষের প্রাণের বিনিময়ের পর, প্রাণ ঝরে যাওয়ার পর মানুষ কিন্তু এখন আর কোটা সংস্কার আন্দোলন নাই। এতগুলো মানুষ, শ্রমিক, রিক্সাওয়ালা, শ্রমজীবীর মানুষ, ভ্যান চালক, তারা যে জীবনটা দিয়েছে, তারা কিন্তু তোমাদের কোটা সংস্কার আন্দোলনের জন্য জীবন দেয়নি।
আমি তাকে বলেছিলাম মানুষ এখন খুনি হাসিনার পতনের জন্য আন্দোলন করছে, কোটা সংস্কার আন্দোলন শেষ, মানুষ এখন পুরো রেজিমের পরিবর্তন চাচ্ছে। তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করছি। আমরা গণতান্ত্রিক দল, গণমানুষের দল, মানুষ যেটা চাচ্ছে আমরা সেটাই করছি। অর্থাৎ কি আপনাদের আপনার ভাষ্য মতে এক দফার যে ঘোষণা, সেই এক দফার ঘোষণা আপনাদের দেওয়ার পরেই বৈষম্যবিরোধী ছাত্র জানেন আন্দোলন। তারেক রহমান কিন্তু 16 তারিখের পরে আবু সাইদ এবং 6 জন শহীদ হওয়ার পরে কিন্তু 16 তারিখে তারেক রহমান বলেছিল এখন একটাই দাবি, সকল বৈষম্য দূর করতে হলে খুনি হাসিনাকে পদত্যাগ করতে হবে, খুনি হাসিনাকে বিতাড়িত করতে হবে। এক দফার ঘোষণা কিন্তু এক ধরনের তারেক রহমান 16 তারিখে দিয়েছেন। এর পরবর্তীতেও যখন সাধারণ মানুষ কিন্তু প্রথম দিকে এক দফাতে ছিল না, কিন্তু 2 আগস্ট 3 আগস্ট মানুষ যখন খুনি হাসিনার যে নির্যাতন নিপীড়নের যেভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে, সেই ফুটেজগুলো দেখার পরে মানুষ কিন্তু আর এক দফা কোটা সংস্কার আন্দোলনে ছিল না, মানুষ কিন্তু শেখ হাসিনার পরিবর্তনের আন্দোলন ছিল, শেখ হাসিনার পতনের আন্দোলনে চলে গিয়েছে। আমরা 2 তারিখে যখন গণভবন থেকে আহ্বান করা হচ্ছিল যে শিক্ষার্থীদের জন্য আলোচনা করার জন্য শেখ হাসিনা প্রস্তুত, যে কোনো সময় আলোচনা করতে চায় শেখ হাসিনা, তখন আমরা এই স্লোগানটা দিয়েছিলাম, আলোচনার সময় শেষ, এক দফায় বাংলাদেশ, 9 দফার দিন শেষ, এক দফায় বাংলাদেশ। সেই স্লোগানটার সময় সার্জিস আমাদেরকে বাধা দিয়েছিল যে আমরা সরকার পতনের আন্দোলনে নাই। 2 তারিখ এবং 3 তারিখ আজকে তারা বড় বড় বয়ান করছেন, জুলাইকে তারা বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমরা তখন যেরকম ছিলাম এখন একই রকম আছে। এবং 5 আগস্ট পরবর্তীতে আপনি জানেন 5 আগস্ট পরবর্তীতে আমাদেরকে সবচেয়ে বেশি ব্লেম, সোশ্যাল মিডিয়াতে আমাদের সবচেয়ে ব্লেমিং করা হয়েছিল। আমরা এই আন্দোলনে কোনো কৃতিত্বে চাইনি, কিন্তু আপনি দেখেন 5 আগস্ট পরবর্তী যাদেরকে কোথাও আপনি দেখাতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি তো একজন ক্ষুদ্রকর্মী, আমাদের সংগঠনের ক্ষুদ্রকর্মী, আমি মিডিয়া থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে ফুটেজগুলো আমি পেয়েছি, সংরক্ষণ করেছি, তাদের এইরকম তাদের নেতাদের বা তাদের কর্মীদের আজকে গুপ্ত বাহিনী বা জামাত ইসলামের বা শিবিরের একটা ফুটেজ দেখাতে বলেন। অথচ তারা 5 আগস্ট পরবর্তীতে আইসা খুনি হাসিনা যখন দেশ থেকে পালিয়েছে, তারা আবার নতুন কায়দা, কারণ তারা ফ্যাসিস্টের সাথে ছিল, তারা আবার নতুন করে এক ধরনের ফ্যাসিবাদী কায়দা তৈরি করে বিভিন্ন ক্যাম্পাসে তারা মহতন্ত্র কায়েম করেছিল। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে তাদের নিজস্ব রাজনীতি চালু করেছিল। তারা এক ধরনের স্লোগান তুলেছিল, বয়ান তুলেছিল, 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এই 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন যখন বলা হয়েছিল, তখনই কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের সকল শহীদদের তালিকা আমরা শুরু করেছিলাম। এবং আমাদের ছাত্র দলের একক সংগঠন হিসাবে শুধু ছাত্র দলেরই 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। এখনও যারা থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, তার ম্যাক্সিমাম 80% এখনো ছাত্র দলের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী। আজকে 2 বছর হয়ে গেছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে অনেকে মন্ত্রী হয়েছেন, অনেকে উপদেষ্টা হয়েছেন, অনেকে 5 আগস্টের আগে কিভাবে চলতেন আমরা সেটা দেখেছি, এদেশে মানুষ সেটা দেখেছে। 5 আগস্টের পরবর্তীতে তাদের ব্যক্তিগত যে জেস্টার চেঞ্জ হয়েছে সেটা মানুষ দেখেছে।